গুড মর্নিং স্টুডেন্টস। আজকের কমার্সের ইন্ট্রোডাকশন ক্লাস, অর্থাৎ মাধ্যমিকের পর যারা কমার্স নিয়ে পড়াশোনা শুরু করতে চাও তাদের জন্য এই ক্লাস। প্রথমেই আমি কমার্সের কী কী সাবজেক্ট তা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করছো বা পড়াশোনা করবে তাদের কমার্সের সাবজেক্টগুলোর কমার্স সাবজেক্ট বলতে বা কমার্স নিয়ে পড়তে গেলে যে সাবজেক্টগুলোর প্রয়োজন হয়, যে সাবজেক্টগুলো নিতে হয়, প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ। বাংলা 100 নম্বর, ইংরাজি সেও 100 নম্বর, প্রতিকটা পেপারই 100 নম্বর। এগুলো হলো ল্যাঙ্গুয়েজ গ্রুপ। সায়েন্স, কমার্স, আর্টস যে স্ট্রিম নিয়ে তুমি পড়াশোনা করো না কেন এটা থাকবেই। তাহলে এটাকে কমার্শিয়াল সাবজেক্ট বলা যাবে না, তবে কমার্স নিয়ে পড়তে গেলে এই দুটো সাবজেক্ট থাকবে। কমার্সের সাবজেক্টের মধ্যে তাহলে এই বাংলা ইংলিশ ছাড়াও আমাদের আরো 4খানা সাবজেক্ট রাখা যেতে পারে। 4খানা তার কারণ, বেস্ট অফ 5 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে বাংলা, ইংলিশ এবং আরও 4খানা সাবজেক্ট নিয়ে আমাদের পড়াশোনা করা হয়। মোট 6টা সাবজেক্টের মধ্যে যে 5টা সাবজেক্টের মার্কস সব থেকে বেশি পাওয়া যাবে, সব থেকে বেশি পাবে, সেই 5টা সাবজেক্টের টোটাল নিয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল তাদের গ্র্যান্ড টোটাল ক্যালকুলেট করে থাকে। অর্থাৎ 6টা সাবজেক্টের মধ্যে যে 5টা সাবজেক্টের নম্বর সব থেকে বেশি, সেই 5টা সাবজেক্টের নম্বর নিয়ে টোটাল করা হবে। এখন এই কমার্শিয়াল সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলো নেওয়া যায়, অ্যাকাউন্টেন্সি প্রধান সাবজেক্ট বলা হয়। অ্যাকাউন্টেন্সি বাংলায় হিসাবশাস্ত্র। বর্তমান যুগে নতুন বেশ কিছু সাবজেক্ট এসছে। বর্তমান যুগে বলতে তাও 2014 সাল থেকে, 13-14 সাল থেকে আমাদের যে কমার্স পরিবর্তন ঘটেছে, সেখানে কস্টিং, ট্যাক্সেশন, কস্ট অ্যান্ড ট্যাক্স নিয়ে আরেকটি সাবজেক্ট সংযোজন হয়েছিল এবং কন্টিনিউ এখনো চলছে। তাহলে 1 নম্বর সাবজেক্ট আকারে অ্যাকাউন্টেন্সি, সেকেন্ড সাবজেক্ট হিসাবে কস্টিং, ট্যাক্স, পরবর্তী বিজনেস স্টাডিজ, আগে এটাকে বিজনেস অর্গানাইজেশন বলা হতো, এখন নতুন নামকরণ বিজনেস স্টাডিজ। এরপর আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। সায়েন্স, কমার্স, আর্টস সবাই নিতে পারে। কম্পিউটার অ্যাপ্লিকেশন কমার্সের একটা খুব স্কোরিং পেপার। এছাড়াও আছে ল অ্যান্ড অডিট। সাধারণত আমরা ম্যাক্সিমাম স্কুলে এই 5টা সাবজেক্টের মধ্যে পড়াশোনা করতে পারি। তবে এছাড়াও অন্যান্য সাবজেক্টও রাখা যায়, যেমন ইকোনমিক্স। স্কুল ভিত্তিতে সব স্কুলে দেয় না। পিওর ম্যাথামেটিক্স, এটাও নেওয়া যায়। তবে ইকোনমিক্স, পিওর ম্যাথামেটিক্স, এইগুলো ম্যাথামেটিক্স সায়েন্সের সাবজেক্ট নেওয়া যায়। কমার্স যারা পড়ে তারাও ম্যাথামেটিক্স রাখতে পারে। ইকোনমিক্স সেটা আর্টসের স্টুডেন্টরা সাধারণত পড়াশোনা করে, কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা কমার্সের প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং কমার্শিয়াল সাবজেক্ট বলেই আমার মতামত। কারণ পরবর্তীকালে কমার্স নিয়ে যারাই পড়বে তাদের ইকোনমিক্স পড়তেই হয়। সব সাবজেক্টগুলোই পড়তে হয়। ম্যাথও থাকে, ইকোনমিক্স থাকে, স্ট্যাট থাকে, ল থাকে, অডিট থাকে। পরবর্তী পর্যায়ে মানে বিকম, এমকম এইসব পড়াশোনা করতে গেলে বা আরও ফার্দার এডুকেশন করতে গেলে। কিন্তু 11 এবং 12 পড়াশোনার জন্য অ্যাকাউন্টস থাকছে, মানে অ্যাকাউন্টেন্সি 1 নম্বর,
2 নম্বর কস্টিং ট্যাক্সেশন, 3 নম্বর কম্পিউটার অ্যাপ্লিকেশন, 4 নম্বর একটি সাবজেক্ট সিলেক্ট করতে হয়, এটা ল অডিট এবং বিজনেস স্টাডিজ, এটা থিওরি পেপার, এর মধ্যে যে কোনো একটা চুজ করে নিলেই চলে। তবে তোমার পরবর্তী অপশান তোমার স্কুল, যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলের সাবজেক্ট হিসেবে করবে। তবে কারো শখ থাকলে ম্যাথামেটিক্স রাখা যায় বা ইকোনমিক্স রাখা যায়। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাব শাস্ত্র। অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্টেন্সি বা হিসাবশাস্ত্র কি বা কাকে বলে? সাধারণত সাধারণ জ্ঞান বা তোমরা যত অবধি পড়াশোনা করেছো সেই ভিত্তিতে তোমাদের যদি কোনো একটা ধারণা থাকে, সেটা হচ্ছে হিসাব রাখার শাস্ত্র। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত আয় এবং ব্যয়গুলো ঘটে থাকে বা বিভিন্ন প্রতিষ্ঠান অথবা স্কুল, কলেজ, পাড়ার ক্লাব বা দুর্গোৎসব কমিটি, এদের বিভিন্ন আয় ব্যয় যা ঘটে থাকে, মানে ইনকাম হয়ে থাকে এবং কিছু এক্সপেন্স হয়ে থাকে, আয় এবং ব্যয় হয়ে থাকে, সেই আয় ব্যয়গুলো কি সুন্দরভাবে লিপিবদ্ধ করার যে সাবজেক্ট, তাকে হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি বলে তোমরা জেনেছো। কিন্তু এখানেও সেই ধারণা একই, কোনো ভুল ধারণা নেই। সেই ভিত্তিতেই হিসাবশাস্ত্র আমাদের জানা আছে বা একটু বোঝা আছে। আজকে আমি হিসাবশাস্ত্র বলতে গেলে প্রথমেই বলবো, হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি জানার আগে আমাদের জানতে হবে ঘটনা, ইভেন্ট কি। আমাদের বাস্তব জীবনে প্রতি মুহূর্তে যা কিছু ঘটছে সব হচ্ছে এক একটা ঘটনা। যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এটা একটি ঘটনা। দোকানে গিয়ে একটা খাতা কিনলে, আরেকটি ঘটনা। কোনো বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছো, সেটা একটি ঘটনা। কোনো বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়েছে, সেটা একটি ঘটনা। এছাড়াও দোকানে গিয়ে একটা পেন কিনলে, আরেকটি ঘটনা। তোমার বন্ধুকে সেই পেনটা গিফট করলে, আরও একটি ঘটনা। এরকম আমাদের বাস্তব জীবনে প্রতি মুহূর্তে প্রচুর ঘটনা ঘটে চলেছে বা কিছু না কিছু ঘটছে, এগুলোকে ঘটনা বলা হয়। এই ঘটনাগুলোকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আর্থিক ঘটনা, আরেকটি অনর্থনৈতিক ঘটনা। যে ঘটনাগুলোর সঙ্গে অর্থের সরাসরি সম্পর্ক আছে তাকে বলা হচ্ছে আর্থিক ঘটনা, আর যে ঘটনাগুলোর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই তাকে বলা হচ্ছে অনর্থনৈতিক ঘটনা। আর্থিক ঘটনাগুলো হিসেবের খাতায় লিপিবদ্ধ করে রাখতে হয়, কিন্তু অনর্থনৈতিক ঘটনাগুলো আমাদের হিসেবের খাতায় লিপিবদ্ধ করার প্রয়োজন হয় না। তবে কোনো মেমোরেবল ঘটনা হলে সেটাকে ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখা যেতে পারে বা মনে রাখা যেতে পারে। তা হিসাবশাস্ত্র কাকে বলছে? কেবলমাত্র আর্থিক ঘটনাগুলো কিভাবে, অর্থাৎ কি নিয়ম নীতি পদ্ধতি অনুসরণ করে হিসেবের খাতায় লিপিবদ্ধ করা হবে, সেই নিয়ম নীতি পদ্ধতিগুলো যে সাবজেক্টে আলোচনা করা হয় সেই সাবজেক্টকে বলা হচ্ছে হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। রিপিট করি একবার দুবার, খুব সহজ। হিসাবশাস্ত্র কি না, কোন একটি সাবজেক্ট, একটি শাস্ত্র, যেখানে কিছু নিয়ম নীতি বা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হবে। কিসের নিয়ম নীতি পদ্ধতি? না, আর্থিক ঘটনাগুলো কিভাবে হিসেবের খাতায় লিপিবদ্ধ করতে হবে তার নিয়ম নীতি পদ্ধতি। সেন্টেন্সটা একটু রিপিট করি।
কেবলমাত্র আর্থিক ঘটনাগুলো কিভাবে হিসেবের খাতায় লিপিবদ্ধ করতে হবে তার নিয়ম নীতি পদ্ধতিগুলি যে সাবজেক্টে আলোচনা করা হয় সেই সাবজেক্টের নাম হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। ক্লিয়ার? তা অ্যাকাউন্টেন্সি কাকে বলে জানা গেল। তা আমাদের কাকে বলে জানলে এবার অ্যাকাউন্টেন্সি শিখতে গেলে কি করতে হবে না আর্থিক ঘটনাগুলো খুঁজে বার করা, মানে কোনগুলো আর্থিক ঘটনা তুমি বুঝেই গেছো কোনটা আর্থিক কোনটা অনর্থনৈতিক। যেমন যে উদাহরণগুলো দিয়েছিলাম, মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, এটি আর্থিক না অনর্থনৈতিক? এর সঙ্গে অর্থের কোনো সম্পর্ক নেই। মাধ্যমিক পরীক্ষা দিলে তুমি অর্থ পাবে বা অর্থ চলে যাবে এরকম কোনো ব্যাপার নেই, যার জন্য এটা অনর্থনৈতিক ঘটনা। মাধ্যমিক পরীক্ষার আগে একটা রেজিস্ট্রেশন, মানে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার আন্ডারে। তোমরা নাম নথিভুক্ত করেছো, তার জন্য খরচ করতে হয়েছে, যত কমই হোক 10 টাকা 15 টাকা 50 টাকা, এটাকে আর্থিক ঘটনা বলা হবে। টেস্ট পরীক্ষার পর একটা এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছিলে, যার জন্য তোমাদের অর্থ পে করতে হয়েছিল, অ্যামাউন্ট পে করতে হয়েছিল, সেটাও ছিল আর্থিক ঘটনা। তুমি দোকানে গিয়ে একটা খাতা কিনেছো, সেটাও আর্থিক ঘটনা। বন্ধুকে একটা পেন গিফট করলে, অনর্থনৈতিক ঘটনা। কোনো বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত হলে, অনর্থনৈতিক ঘটনা। কোনগুলো আর্থিক কোনগুলো অনর্থনৈতিক তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আবার রিপিট করে নিই, হিসাবশাস্ত্র কাকে বলছে? কেবলমাত্র আর্থিক ঘটনাগুলো কিভাবে হিসেবের খাতায় লিপিবদ্ধ করতে হবে তার নিয়ম নীতি পদ্ধতিগুলি যে সাবজেক্টে আলোচনা করে সেই সাবজেক্টের নাম হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। তা এখন অ্যাকাউন্টেন্সি জানতে গেলে আমায় কিছু আর্থিক ঘটনা লিখে ফেলি। 1 নম্বর, গুডস পারচেজ ইন ক্যাশ। গুডস মানে পণ্য বা দ্রব্য, গুডস পারচেজ ইন ক্যাশ, দ্রব্য কিনেছি নগদ অর্থে। 2 নম্বর, ফার্নিচার পারচেজ ইন ক্যাশ, ফার্নিচার কেনা হয়েছে নগদ অর্থে। 3 নম্বর, রেন্ট বাড়ি ভাড়া, রেন্ট রিসিভড ইন ক্যাশ, রেন্ট পাওয়া গেছে নগদ অর্থে। 4 নম্বর, গুডস সোল্ড টু মিস্টার দাস, মিস্টার দাসকে দ্রব্য বিক্রি করেছে। 5 নম্বর, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা জমা দিয়েছে। এগুলো সবই অ্যামাউন্ট লেখা যায়। গুডস পারচেজ ইন ক্যাশ রুপিস 10,000, 10,000 টাকা দ্রব্য কিনেছি। ফার্নিচার পারচেজ ইন ক্যাশ রুপিস 2,000, 2,000 টাকার ফার্নিচার কিনলাম। রেন্ট রিসিভড ইন ক্যাশ, বাড়ি ভাড়া পেয়েছি 5,000। গুডস সোল্ড টু মিস্টার দাস রুপিস 25,000, 25,000 টাকার দ্রব্য বিক্রি করেছি মিস্টার দাসকে। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক রুপিস 12,000, 12,000 টাকার ব্যাংকে জমা দিলাম। 6 নম্বর, ক্যারেজ পেড ইন ক্যাশ,
ক্যারেজ মানে গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া দিয়েছি 100 টাকা। বিভিন্ন আর্থিক ঘটনা লিখলাম, আরো লেখা যায় অনেক ঘটনা। তা এখন এই আর্থিক ঘটনাগুলো কিভাবে হিসেবের খাতায় লিপিবদ্ধ করা যায় তার কিছু নিয়ম নীতি পদ্ধতি আছে। সেই নিয়ম নীতি পদ্ধতিগুলো তো আমরা একটু একটু করে শিখবো, তাহলে অ্যাকাউন্টেন্সি শিখে যাব। কারণ আমরা বলেছিলাম কি, আর্থিক ঘটনাগুলো কিভাবে হিসেবের খাতায় লিপিবদ্ধ করতে হয় তার নিয়ম নীতি পদ্ধতিগুলি যে শাস্ত্রে আলোচনা করে তার নাম হিসাব শাস্ত্র। তাহলে এখন সেই নিয়ম নীতি পদ্ধতিগুলো আমরা একটু দেখি বা শিখি, তাহলে অল্প অল্প দেখি, অল্প অল্প শিখি, তাহলে অল্প অল্প করে অ্যাকাউন্টেন্সি শিখবো। তা এখন এই যে আর্থিক ঘটনাগুলো পেয়েছি, এগুলো সব তারিখ অনুযায়ী পরপর লেখা হয়। এটা একটা বৈশিষ্ট্য হিসাবশাস্ত্রের, বা ঘটনারও বৈশিষ্ট্য বলতে পারি। তা এগুলো সিরিয়াল নাম্বার না দিয়ে এটাকে ডেট বানিয়ে দিই। 2020 সাল জানুয়ারি মাস, 2020 জানুয়ারি 1, 2, 3, 4, 5, 6, 6টা দিনের হিসাব আমরা রাখছি। প্রথম ঘটনা ছিল গুডস পারচেস ইন ক্যাশ। যে কোনো ঘটনা থেকে আমরা দুটো দিক খুঁজে পাবই। দুটো দিক, একটি ঘটনা দুটো দিক থাকবেই। যেমন গুডস পারচেস ইন ক্যাশ, গুডস মানে পণ্য বা দ্রব্য আমরা কিনেছি, দোকানে গিয়ে কিছু দ্রব্য কিনেছি, দ্রব্যটা আমার কাছে এলো, বিনিময়ে আমাকে ক্যাশ দিতে হবে, তৎক্ষণাৎ দিতে হবে বা ভবিষ্যতে দিতে হবে। এখানে নগদ অর্থে কিনেছি মানে সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। তা এখানে দুটো দিক খুঁজে পেলাম, কি কি? একটি গুডস পণ্য বা দ্রব্য, আরেকটি ক্যাশ। একটি গুডস আরেকটি ক্যাশ। দ্বিতীয় ছিল ফার্নিচার পারচেস ইন ক্যাশ। ফার্নিচার পারচেস ইন ক্যাশ, ফার্নিচার কিনেছি নগদ অর্থে। এখানেও দুটো দিক, একটা ফার্নিচার আর একটা ক্যাশ। প্রথম দিক হচ্ছে ফার্নিচার এবং দ্বিতীয়টা হচ্ছে ক্যাশ। ফার্নিচার পারচেস ইন ক্যাশ। দ্বিতীয়, ঋণ রিসিভড ইন ক্যাশ। এখানেও দুটো দিক খুঁজে পাবে। কি কি দুটো দিক? একটা হচ্ছে রেন্ট আর একটা ক্যাশ। তা একটা রেন্ট আর একটা ক্যাশ। হিসাব শাস্ত্রে, অ্যাকাউন্টেন্সিতে এগুলোকে এক একটা দিক না বলে এক একটা অ্যাকাউন্ট বলে। কি বলে? অ্যাকাউন্ট, হিসাব খাত, অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টস, একটা এস যোগ করে দিলাম। অর্থাৎ গুডস পারচেস ইন ক্যাশ, এখানে দুটো অ্যাকাউন্ট আছে, দুটো দিক না বলে বাতে বলো দুটো অ্যাকাউন্ট আছে। গুডস পারচেস ইন ক্যাশ, একটা গুডস অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে একটু বলে নি, এখন আমরা গুডস অ্যাকাউন্ট বলছি, কিন্তু বাস্তবে পরবর্তীকালে দেখবো গুডস বলে কোনো অ্যাকাউন্টস হয় না। গুডসের বিভিন্ন ডিভিশন বা ক্লাসিফিকেশন হয়ে যায়, সেটা নিয়ে পরে আলোচনা করব। বলে রাখলাম তার কারণ, যে প্রথম অ্যাকাউন্ট শিখবে তার কাছে কোনো অসুবিধে নেই। যারা অ্যাকাউন্ট শিখে গেছে বা অনেক দূরে এগিয়ে গেছে, 12-এ পড়ে বা বিকম পড়ে বা সব পাশ করে গেছে এক্সপার্ট, তারা বলবে এই গুডস বলে তো কোনো অ্যাকাউন্টসই হয় না, স্যার তোদের উল্টোপাল্টা বলছে, উল্টোপাল্টা শেখাচ্ছে। না, প্রাথমিক পর্যায়ে শিখতে গেলে আমরা গুডস অ্যাকাউন্টস আনবো, পরবর্তীকালে গুডসের ক্লাসিফিকেশন। তখন তুমি বলতে পারবে না এটা প্রাথমিক পর্যায়ে বলেছে, কিন্তু এই গুডসের ক্লাসিফিকেশন, গুডস বলে অ্যাকাউন্টেন্সিতে কোনো অ্যাকাউন্টস হয় না, পরবর্তীকালে গুডসকে ক্লাসিফাই করে ফেলবো, কিন্তু প্রাথমিক পর্যায়ে গুডস অ্যাকাউন্টে বলতে হয়। চলো, গুডস পারচেস ইন ক্যাশ, এখানে দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে গুডস অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার পারচেস ইন ক্যাশ, এখানেও দুটো অ্যাকাউন্ট, একটা ফার্নিচার অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। রেন্ট রিসিভড ইন ক্যাশ, এখানেও দুটো অ্যাকাউন্ট, একটা রেন্ট অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। নেক্সট, গুডস সোল্ড টু মিস্টার দাস, এটাও দুটো অ্যাকাউন্ট, একটা গুডস অ্যাকাউন্ট আর একটা মিস্টার দাস অ্যাকাউন্ট। গুডস অ্যাকাউন্ট আর মিস্টার দাস একটা অ্যাকাউন্ট। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক,
এখানেও দুটো অ্যাকাউন্ট পাবে, বলতে পারবে নিশ্চয়। এবং ঠিকই বলছো, একটা ক্যাশ অ্যাকাউন্ট আর একটা ব্যাংক অ্যাকাউন্ট। একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট। ক্যারেজ পেড ইন ক্যাশ, কি হবে দুটো অ্যাকাউন্ট? এটাও ঠিক, একটা ক্যারেজ অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এবং বলতেও পারছো দুটো অ্যাকাউন্ট কি কি। ক্লিয়ার? এখন তাহলে প্রথম কাজ গেল যে কোনো আর্থিক ঘটনা থেকে আমাদের দুটো অ্যাকাউন্ট চুজ করা। পরবর্তী পার্ট বা পরবর্তী কাজ অ্যাকাউন্টসগুলো ক্লাসিফাই করা। মানে অ্যাকাউন্টসগুলো কি জাতীয় অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসগুলোকে আবার শ্রেণী বিভাগ করা যায়। অ্যাকাউন্টসগুলোকে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়, একটি পার্সোনাল অ্যাকাউন্ট আরেকটি ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট আর ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের আর কোনো ডিভিশন নেই, ইম্পার্সোনাল অ্যাকাউন্টের ডিভিশন আছে। তার আগে আমরা দেখে নিই পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো। এই যে আমরা যে বিভিন্ন অ্যাকাউন্টস বলেছি, গুডস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, আবার ক্যাশ, রেন্ট অ্যাকাউন্ট আছে, ক্যাশ অ্যাকাউন্ট আছে, গুডস অ্যাকাউন্ট, মিস্টার দাস, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন অ্যাকাউন্ট তুমি পাচ্ছ। এই অ্যাকাউন্টসগুলোর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্টস আছে যেগুলো কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে বা কোনো প্রতিষ্ঠানের নাম বোঝাচ্ছে, সেগুলোকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। পার্সোনাল নিজস্ব নয়, ব্যক্তিগত নয়, ব্যক্তিক হিসাব খাত, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝাবে। যেমন তোমার নাম, আমার নাম, তোমার বিভিন্ন বন্ধুর নাম, মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার দাস, মিস্টার পাল, রতন, রাম, রহিম, এরকম বিভিন্ন নাম থাকতে পারে, সেগুলো পার্সোনাল অ্যাকাউন্ট। প্রতিষ্ঠান, তোমাদের স্কুলের নাম, তোমাদের পাড়ার ক্লাব, অথবা বিভিন্ন হসপিটাল, বিভিন্ন দোকানের নাম, যেমন হিন্দুস্তান মোটরস, টাটা মোটরস, পালভাই স্টোর্স, কুন্ডু ইলেকট্রনিক্স, অথবা মঞ্জিনিস বা আদার্স অনেক কিছু। যে কোনো প্রতিষ্ঠান বা দোকানের নাম বলবে অথবা স্কুলের নাম বলবে, তা সেগুলো পার্সোনাল অ্যাকাউন্টের উদাহরণ। তাহলে এখানে যে অ্যাকাউন্টসগুলো পেয়েছি এর মধ্যে থেকে কোনটি পার্সোনাল অ্যাকাউন্ট খুঁজে নিই। গুডস, কোনো পণ্য বা দ্রব্য, এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম? বলছে না, তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট নয়। ক্যাশ, এও পার্সোনাল অ্যাকাউন্ট নয়, সব ইম্পার্সোনাল। ফার্নিচার ইম্পার্সোনাল, আবার ক্যাশ ইম্পার্সোনাল। রেন্ট ইম্পার্সোনাল, রেন্ট মানে বাড়ি ভাড়া, ক্যাশ ইম্পার্সোনাল। গুডসটাও ইম্পার্সোনাল। মিস্টার দাস, হ্যাঁ এইখানে একটা পেয়েছি, মিস্টার দাস, এই একটা প্রথম পেলাম পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাশ ইম্পার্সোনাল। ব্যাংক, হ্যাঁ একটা প্রতিষ্ঠান, এই আর একটা পেলাম পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যারেজ, গাড়ি ভাড়া, এ কোনো পার্সোনাল ইম্পার্সোনাল। আর ক্যাশ, এও ইম্পার্সোনাল। তাহলে দুটো পার্সোনাল অ্যাকাউন্ট পেলাম, একটা হচ্ছে মিস্টার দাস আর একটা ব্যাংক। বাদ বাকি সবগুলোই হচ্ছে ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে কোনগুলো পার্সোনাল কোনটি ইম্পার্সোনাল জাজ করতে পারলে। এখন ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা রিয়েল অ্যাকাউন্ট আর একটা নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টের কোনো সাব ডিভিশন নেই, কিন্তু ইম্পার্সোনাল অ্যাকাউন্টের সাব ডিভিশন আছে। পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে আর ভাগ করা না গেলেও ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলোকে আবার দুটো ভাগ করা যায়। একটা রিয়েল অ্যাকাউন্ট, অর্থাৎ যেটা বাস্তব রূপ আছে,
সম্পত্তি সংক্রান্ত ব্যাপার তাকে রিয়েল অ্যাকাউন্ট বলে, আর যার কোনো বাস্তব রূপ নেই সেটাকে বলা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নামেই হিসাব খাত। যেমন গুডস, চোখে দেখা যায়, স্পর্শ করা যায়। আমি যদি এটা বিক্রির উদ্দেশ্যে কিনে আনি, এটা হয়ে যাচ্ছে গুডস। আমার দোকান আছে, আমি দোকানে যে সমস্ত জিনিসগুলো কিনে এনেছি বিক্রি করব বলে, তাহলে সেগুলোকেই গুডস বলা হয়। আমি একটা টেবিল কিনে এনেছি বা 50টা টেবিল কিনে এনেছি বিক্রি করব বলে, 500টা চেয়ার কিনে এনেছি বিক্রি করব বলে, সেগুলো সব গুডস, তখন সেগুলো ফার্নিচার নয়। যা কিছু বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে বলা হচ্ছে গুডস বা পণ্য। গুডস চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, তাহলে রিয়েল অ্যাকাউন্ট। কারণ এটা পার্সোনাল অ্যাকাউন্ট না। যে সমস্ত ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলো চোখে দেখতে পাই, স্পর্শ করতে পাই, সেগুলোকে হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর যেগুলো চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। ক্যাশ, চোখে দেখতে পাও না, প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট নয়, ইম্পার্সোনাল অ্যাকাউন্ট। চোখে দেখা যায় না, যায় না। 10 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট অবশ্যই চোখে দেখা যায়, স্পর্শও করা যায়, সুতরাং এটাও রিয়েল অ্যাকাউন্ট। তারপরে ছিল ফার্নিচার পারচেস ইন ক্যাশ, ফার্নিচার অ্যাকাউন্ট। এটা কি পার্সোনাল অ্যাকাউন্ট? বলছে না, কোনো ব্যক্তির নাম না, তাহলে ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল বলে থেমে গেলে হবে না। তাই এটা কি চোখে দেখা যায়? বলছে হ্যাঁ, চোখে দেখা যায়, স্পর্শও করা যায়, তাহলে এটা রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচারও রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ এটাও রিয়েল অ্যাকাউন্ট। রেন্ট, বাড়ি ভাড়া, রেন্ট রিসিভড ইন ক্যাশ, বাড়ি ভাড়া পেয়েছি। রেন্টটা কি জাতীয় অ্যাকাউন্ট? রেন্ট চোখে দেখতে পাওয়া যায়, আমি বাড়ি ভাড়া দিয়েছি, বিনিময়ে নগদ অর্থ পেলাম, ক্যাশটা দেখতে পাচ্ছি। কিন্তু রেন্ট কি দেখতে পেলাম? বলছে না, রেন্ট দেখা যায় না। কিরাম দেখতে, এটা তরল পদার্থ না গ্যাসীয়, বোঝা যাচ্ছে না। রেন্ট কি? আমি আমার বাড়িটা থাকতে দিয়েছি, সে একটা উপযোগিতা মানে ফ্যাসিলিটি বা সুবিধা পেয়েছে, যার বিনিময়ে সে আমার অর্থ দিতে রাজি আছে। যে অর্থটা পেলাম সেটা হচ্ছে লিকুইড ক্যাশ, সেটা একটা ক্যাশ অ্যাকাউন্ট করেছি। কিসের জন্য পেলাম? আমি তাকে যে উপযোগিতা দিয়েছি তার জন্য পেলাম, যার জন্য রেন্টকেই দেখা যায় না। রেন্টটা নমিনাল অ্যাকাউন্ট। এই রেন্ট নমিনাল অ্যাকাউন্ট প্রথম পেলাম। গুডস, এটা চোখে দেখা যায়, রিয়েল অ্যাকাউন্ট। মিস্টার দাস তো হয়েই গেছে পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাশ, এও রিয়েল অ্যাকাউন্ট। ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যারেজ, গাড়ি ভাড়া, ক্যারেজ পেড ইন ক্যাশ। তো এখানে গাড়ি ভাড়া, এও চোখে দেখা যায় না, গাড়িটা দেখা যায়, কিন্তু গাড়ি ভাড়া দিয়েছি, পেমেন্ট করেছি, তা গাড়ি ভাড়া চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, এটি নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এটাও আমরা দেখতে পেলাম যে এখানে দুটি পার্সোনাল অ্যাকাউন্ট দেখতে পেয়েছি, একটা মিস্টার দাস আর ব্যাংক। দুটো নমিনাল অ্যাকাউন্ট দেখলাম, রেন্ট এবং ক্যারেজ। বাদ বাকি সবগুলোই ছিল তোমার রিয়েল অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রথম থেকে যা যা আজকে দেখলাম বা শিখলাম, রিপিট করে নেবে বারবার। ভিডিওটা একবার দেখবে না, দুবার, তিনবার, চারবার দেখবে, অনেক সহজ হয়ে যাবে। তো আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস দেখলাম। অ্যাকাউন্টসের শ্রেণী বিভাগ। অ্যাকাউন্টসকে সাধারণত প্রাথমিক পর্যায়ে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্সোনাল, একটা ইম্পার্সোনাল। পার্সোনাল অ্যাকাউন্টের কোনো সাব ডিভিশন হয় না। ইম্পার্সোনাল অ্যাকাউন্টকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা রিয়েল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। এখন আমরা একটু মুছে দিই, ওপরটা থাক। অ্যাকাউন্টেন্সির দুটো ভাইটাল ওয়ার্ড, ডেবিট একটি, আর একটা ক্রেডিট। ডেবিট আর ক্রেডিট দুটো ওয়ার্ড, অ্যাকাউন্টেন্সির খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, ডেবিট অ্যান্ড ক্রেডিট। কি সেগুলো? কি ডেবিট আর ক্রেডিট কি? দুটো ওয়ার্ড এই পর্যন্ত জানি। ডেবিটকে সংক্ষেপে বড় হাতের ডি, ছোট হাতের আর দ্বারা ইন্ডিকেট করা হয়, বা ক্রেডিটকে এইভাবেও লেখা যায়।
অনেকেই প্রশ্ন করে ডেবিট কি, ক্রেডিট কি, এবং বিভিন্ন স্টুডেন্ট বা বিভিন্ন সিনিয়র স্টুডেন্ট বলা যেতে পারে, যাদের পড়াশোনা অনেকটা এগিয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে, ডেবিট ক্রেডিট পারফেক্ট ধারণা দিতে পারে না বা ভুলে যায়। আমরা তো সবই শিখি কিন্তু ভুলে যাই। তো ডেবিট আর ক্রেডিট হচ্ছে সিম্বল অফ অ্যাকাউন্টেন্সি, প্রতীক বা চিহ্ন। যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইজ ইকুয়াল টু, এরকম বিভিন্ন সিম্বল পাওয়া যায় ম্যাথামেটিক্সে। ঠিক একই রকমভাবে অ্যাকাউন্টেন্সিতে মাত্র দুটি সিম্বল, একটি ডেবিট আর একটি ক্রেডিট। যে কোনো অ্যাকাউন্টস, এই যে আমরা বিভিন্ন অ্যাকাউন্টস দেখছিলাম, স্যালারি অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, গুডস অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, প্রচুর অ্যাকাউন্টস আমাদের আসবে হিসাব করতে করতে। সেই সমস্ত অ্যাকাউন্টসগুলোকে আমরা যেমন দুটো ভাগে ভাগ করতে পারি, দুটো অ্যাকাউন্টস খুঁজে পাই, সেরকম এই যে দুটো অ্যাকাউন্টস পাবো, একটি অবশ্যই পজিটিভ আর একটি নেগেটিভ, একটি ডেবিট আর একটি ক্রেডিট। সিম্বল দ্বারা ইন্ডিকেট করতে হবে কখন কোন অ্যাকাউন্ট ডেবিট হবে, কখন কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। যে কোনো অ্যাকাউন্ট, ব্যাংক, যে কোনো সময় ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। মিস্টার দাস এও কখনো ডেবিট হবে, কখনো ক্রেডিট হবে। ক্যাশ কখনো ডেবিট, কখনো ক্রেডিট। কখন ডেবিট এবং কখন ক্রেডিট সেটা কিছু নিয়মের ওপর তৈরি হয়েছে বা নিয়মের ওপর দাঁড়িয়ে আছে। এই নিয়ম আবার দুটি দিক থেকে হয়, একটা গোল্ডেন রুল অর ব্রিটিশ অ্যাপ্রোচ, আর একটা মডার্ন রুল, আমেরিকান অ্যাপ্রোচ। রিপিট করি, একটা ব্রিটিশ রুল বা গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি, আর একটা মডার্ন রুল, আধুনিক নিয়ম বা আমেরিকান অ্যাপ্রোচ। তো মডার্ন রুল বা আমেরিকান অ্যাপ্রোচ পরে আলোচনা করা হবে। গোল্ডেন রুল দিয়ে আমরা এখন অ্যাকাউন্টস মেনটেন করব। জেনে রাখতে হবে কোনটা কি নিয়ম, পরে আমাদের আমেরিকান অ্যাপ্রোচ আলোচনা করা হবে। এখন গোল্ডেন রুল বা ব্রিটিশ অ্যাপ্রোচ নিয়েই আমরা শুরু করব। তা গোল্ডেন রুল এ পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট প্রতি কটাকেই কখন ডেবিট কখন ক্রেডিট করেছে সেটা ইন্ডিকেট করবে। যেমন ক্যাশ, সহজভাবে বলি একটু, ক্যাশ একটি অ্যাকাউন্ট। এই ক্যাশ অ্যাকাউন্টটা রিয়েল অ্যাকাউন্ট। পজিটিভ টাইপ হচ্ছে ডেবিট আর নেগেটিভ টাইপ হচ্ছে ক্রেডিট। টাইপ, নট পজিটিভ ডেবিট বলিনি আমি, পজিটিভ টাইপ মানে ধনাত্মক জাতীয় জিনিস হলে ডেবিট হয়। ক্যাশ যখন আমার কাছে আসছে তখন ডেবিট, আর যদি আমার কাছ থেকে চলে যায় তখন ক্রেডিট। ক্যাশ কখনো আমার কাছে আসে, নগদ অর্থ আমার কাছে আসে, এবং অর্থ তো স্থায়ী নয়, চিরস্থায়ী নয়। এলো মানে আমার কাছেই থেকে যাবে এরকম তো ব্যাপার নেই। তাহলে সারা জীবনে প্রত্যেক মানুষ প্রচুর অর্থ উপার্জন করে, এবং সবই যদি রেখে দিতে পারতো তাহলে প্রত্যেক মানুষই প্রচুর বড়লোক হয়ে যেত। কিন্তু সেই অর্থ আবার চলে যায়। তা ক্যাশ এলো ডেবিট, ক্যাশ চলে গেল ক্রেডিট। এইটাই আমাদের গোল্ডেন রুলে উল্লেখ করা হয়েছে প্রতিকটা অ্যাকাউন্টসের ক্ষেত্রে। শুধু ক্যাশের জন্য নয়, যে কোনো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কি কি ছিল? গুডস রিয়েল অ্যাকাউন্ট। তো তার ক্ষেত্রেই একই নিয়ম, when comes in then debit and when goes out then credit, মানে এলে ডেবিট আর চলে গেলে ক্রেডিট। সেটাই উল্লেখ করেছে কোথায়? গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সিতে। গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সিতে আমাদের ডেবিট এবং ক্রেডিট ইন্ডিকেশন দিয়েছে। কি ইন্ডিকেশন আমরা আলোচনা করব। আগে লিখি গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি। গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টেন্সি। 1 নম্বর, পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্টের
আমরা একটু লিখে নেব পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলছে। যে সমস্ত, একটু বাংলাতেও লিখতে পারি আমরা, যে সমস্ত অ্যাকাউন্টস গুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝায়, প্রতিষ্ঠানের নাম বোঝায় তাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। আমাদের অ্যাকাউন্টেন্সি থিওরি এই স্টাইলে লেখা যেতে পারে। তোমার যদি কেউ পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে, when any accounts represents any persons or any school, college, library, hospital and other society is called পার্সোনাল অ্যাকাউন্ট। ইংলিশে যেমন আমরা বলতে পারি, সেটা বাংলাতেও লিখতে পারি। যে সমস্ত অ্যাকাউন্টসগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বোঝায় তাদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। এর নিয়ম বলতে কখন ডেবিট কখন ক্রেডিট এইভাবে লিখতে হবে, তোমাদের লিখে রাখতে হবে খাতায়। নিয়মে কি, রিসিভার ইজ দ্য ডেবিট, রিসিভার ইজ দ্য ডেবিট and giver is the credit। বাংলায় যে নেয় সে ডেবিট, আর যে দেয় সে ক্রেডিট। রিসিভার ইজ দ্য ডেবিট অ্যান্ড গিভার ইজ দ্য ক্রেডিট, মানে যে নিচ্ছে সে ডেবিট আর যে দেয় সে ক্রেডিট। যে মিস্টার দাস, গুড সোল্ড টু মিস্টার দাস, মিস্টার দাসকে দ্রব্য বিক্রি করা হয়েছে। মিস্টার দাস দ্রব্যটা নিল না দিল? মিস্টার দাস দ্রব্যটা নিল, তাহলে মিস্টার দাস হবে ডেবিট। আবার ধরা যাক ক্যাশ রিসিভড ফ্রম মিস্টার ওয়াই, মিস্টার ওয়াইয়ের কাছ থেকে ক্যাশ পেলাম, তাহলে মিস্টার ওয়াই কি করলো? ক্যাশটা নিল না দিল? বলছি মিস্টার ওয়াই দিয়েছে, তাহলে মিস্টার ওয়াই তখন ক্রেডিট হবে। এরকম বিভিন্ন ট্রানজ্যাকশন, বিভিন্ন ঘটনা পাবো, সেই ঘটনার রেসপেক্টে যে পার্সনকে পাচ্ছি সেই পার্সন কোনো কিছু নিচ্ছে না কোনো কিছু দিচ্ছে, আমাদের চিন্তা করতে হবে। যদি সে কিছু নেয় তখন সে ডেবিট, আর যদি সে কিছু দেয় তাহলে সে ক্রেডিট। রিসিভার ইজ দ্য ডেবিট অ্যান্ড গিভার ইজ দ্য ক্রেডিট। এইভাবে পার্সোনাল অ্যাকাউন্টের পর রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের নিয়ম কি? যে সমস্ত ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলো চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, তাদেরকে রিয়েল অ্যাকাউন্ট বা বাস্তব হিসাব খাত বলে। তোমরা খাতায় টুকে নাও, রিয়েল অ্যাকাউন্ট বলে হেডিং দাও, দিয়ে লেখো যে সমস্ত অ্যাকাউন্টসগুলো, যে সমস্ত ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলো করতে হবে, শুধু যে সমস্ত অ্যাকাউন্টস লিখলে হবে না, যে সমস্ত ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলো চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, অর্থাৎ যার বাস্তব রূপ আছে, তাকেই বাস্তব হিসাব খাত বা সম্পত্তি সংক্রান্ত হিসাব খাত বা রিয়েল অ্যাকাউন্ট বলে। যেমন ক্যাশ, ফার্নিচার, বিল্ডিং,
মেশিনারি ইত্যাদি। নিয়ম, নিয়ম বলে কি লিখবে? নিয়ম বলে লিখছো। কার? রিয়েল অ্যাকাউন্টের নিয়ম। হোয়াট কামস ইন, হোয়াট কামস ইন মানে কোনো কিছু এলে ইজ ডেবিট, আর হোয়াট goes out is credit. এলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। নিয়ম কি? এই রিয়েল অ্যাকাউন্ট গুলো কাকে বলে লিখলাম, লেখার পর বলছি কি এগুলো এলে ডেবিট আর চলে গেলে ক্রেডিট। এরপর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। খাতায় লিখে নেবে আগে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট হেডিং দিয়ে কি লিখছো? যে সমস্ত ইম্পার্সোনাল অ্যাকাউন্টগুলো চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না তাদেরকে নমিনাল অ্যাকাউন্ট বলে। যেমন স্যালারি, রেন্ট, ক্যারেজ, ইন্টারেস্ট, এগুলো সব নমিনাল অ্যাকাউন্টের উদাহরণ। ক্যারেজ মানে গাড়ি ভাড়া, রেন্ট মানে বাড়ি ভাড়া, ইন্টারেস্ট মানে সুদ ব্যাংক থেকে পাওয়া যায়, এগুলো সব নমিনাল অ্যাকাউন্টের উদাহরণ। এগুলো নিয়মটা একটু উল্টো ধরনের। এগুলি খরচ বোঝালে ডেবিট আর আয় বোঝালে ক্রেডিট। খরচ অর্থাৎ এনি এক্সপেন্স or losses are debit. খরচ হলে ডেবিট আর ইনকাম হলে ক্রেডিট। এনি ইনকামস or gains আর ক্রেডিট। তো এখানেও আয় বোঝালে খরচ হলে ডেবিট আর আয় বোঝালে ক্রেডিট। এই হলো তোমার নিয়ম। নিয়মগুলো আগে খুব ভালোভাবে রেডি করতে হবে। আমরা নেক্সট ক্লাস ডবল এন্ট্রি সিস্টেম আমি নেক্সট ডে বলবো। আগে এটুকু একটু বারবার দেখে নাও, রিপিট করে নাও। কোনো সমস্যা থাকলে আমায় ফোন করবে বা হোয়াটসঅ্যাপে করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7003513033। ওকে, কোনো অসুবিধে বা প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপে বা ফোনে দুটি সেম নাম্বার করতে পারো।